প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। শেরপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি বিষয় থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় নিরাপত্তার ধারণা ও শ্রেণীবিভাগ এবং জাতীয় নিরাপত্তা। আজকের এই আলোচনা শেষে শিক্ষার্থীরা নিরাপত্তার ধারণা ব্যাখ্যা করতে পারবে, নিরাপত্তার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করতে পারবে, জাতীয় নিরাপত্তা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং জাতীয় নিরাপত্তাহীনতার কারণ ও এর প্রতিকার সম্পর্কে আলোচনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তো শুরুতে আমরা জেনে নেই নিরাপত্তা কি। নিরাপত্তা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিকিউরিটি, যেটি 16শো শতাব্দীর দিকে ইংরেজি ভাষায় ব্যবহার শুরু হয়। সিকিউরিটি শব্দটি ল্যাটিন শব্দ সিকিউরিয়াস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে উদ্বেগ থেকে স্বাধীনতা। অর্থাৎ যে কোনো ধরনের দুশ্চিন্তা, হতাশা বা যে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা থেকে যখন কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠান মুক্ত থাকে বা স্বাধীন থাকে, তখন সেই অবস্থাটাকে আমরা নিরাপত্তা বলে আখ্যায়িত করতে পারি। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় 1955 সালে বেরি বোজার নামক রাষ্ট্রবিজ্ঞানী সর্বপ্রথম এই শব্দটির ব্যবহার শুরু করেন। তিনি অবশ্য এই শব্দটিকে সুরক্ষাকরণ বা সিকিউরিটাইজেশন হিসেবে ব্যবহার করেছেন। নিরাপত্তা বলতে আমরা সাধারণত যে কোনো ধরনের বিপদ বা হুমকি থেকে মুক্ত থাকার অবস্থাকে বোঝাই। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন বর্তমান বাংলাদেশে নিরাপদ সড়ক চাই নামে একটি আন্দোলন চলছে। এখন এখানে নিরাপদ সড়ক বলতে আসলে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ আমি যখন সড়কে চলাচল করব বা যাতায়াত করব, তখন সেক্ষেত্রে আমি কোনো ধরনের বিপদ বা হুমকির সম্মুখীন হব না, অর্থাৎ কোনো দুর্ঘটনায় পতিত হব না। এই যে আশঙ্কা, এই আশঙ্কা থেকে যখন আমরা নিরাপদ থাকব, সেই অবস্থাটাকে আমরা নিরাপদ সড়ক বলছি। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে এই ধরনের যে কোনো বিষয় মানুষের জীবনে, রাষ্ট্রীয় জীবনে বা সামাজিক যে কোনো বিষয়ের ক্ষেত্রে যখন মানুষ এই ধরনের বিপদ, বিপর্যয় বা এই ধরনের দুর্ঘটনা থেকে যখন সে মুক্ত থাকে বা নিশ্চিত থাকে যে তার এই ধরনের কোনো বিপদ বা হুমকি সংঘটিত হবে না, সেই ধরনের অবস্থাকে আমরা নিরাপত্তা বলছি। রাষ্ট্রবিজ্ঞানে নিরাপত্তার আলাদা একটি সংজ্ঞা দেওয়া হয়। এখানে বলা হচ্ছে, একটি রাষ্ট্র যদি অন্য কোনো রাষ্ট্র বা তৃতীয় কোনো শক্তির আক্রমণ, চাপ, প্রভাবমুক্ত থেকে তার নিজের ভূখণ্ডের উপর পূর্ণ স্বায়ত্তশাসন, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারে, তাহলে সেই অবস্থাকে আমরা নিরাপত্তা বলবো। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে নিরাপত্তা বলতে মূলত রাষ্ট্র এবং রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে নিরাপত্তার থাকার অবস্থাকেই বোঝানো হচ্ছে। এ পর্যায়ে আমরা দুইজন রাষ্ট্রবিজ্ঞানীর নিরাপত্তা সম্পর্কিত বিষয় দেখব। জোহান গালতুন, তিনি তার ভায়োলেন্স অ্যান্ড পিস নামক গ্রন্থে নিরাপত্তা বলতে দুটি বিষয়কে বুঝিয়েছেন। তিনি সাধারণভাবে নিরাপত্তা বলতে কোনো রাষ্ট্রের যুদ্ধহীন অবস্থাকে বুঝিয়েছেন, অর্থাৎ একটি রাষ্ট্র তার অভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো পরিস্থিতিতে সে যদি যুদ্ধে লিপ্ত না থাকে বা যুদ্ধ থেকে দূরে থাকে, তখন সেই অবস্থাকে সেই রাষ্ট্রের জন্য আমরা নিরাপত্তা বলে আখ্যায়িত করতে পারি। দ্বিতীয়ত তিনি নিরাপত্তা বলতে মানবাধিকার, লিঙ্গ বৈষম্য, পানি, পরিবেশ ও মানব সুরক্ষাকে বুঝিয়েছেন। অর্থাৎ রাষ্ট্রে যদি মানবাধিকার নিশ্চিত করা যায় বা রাষ্ট্রে যদি লিঙ্গ বৈষম্য অর্থাৎ নারী পুরুষের মধ্যে সমতা নিশ্চিত করা যায় এবং রাষ্ট্রে যদি সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা যায়, রাষ্ট্রের পরিবেশকে যদি বিপর্যয় থেকে রক্ষা করা সম্ভব হয় এবং টেকসই পরিবেশ তৈরি করা সম্ভব হয় এবং এগুলোর ফলে মানুষের যদি নিরাপত্তা নিশ্চিত করা যায় বা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা
যাতে ব্যাহত না হয়, এই ধরনের অবস্থা যদি রাষ্ট্রের কর্তৃপক্ষ বা শাসক শ্রেণী তৈরি করতে পারে, তাহলে সেই ধরনের অবস্থাকে জন গালতুং নিরাপত্তা বলে আখ্যায়িত করেছেন। দ্বিতীয়ত আমরা বাংলাদেশের একজন নামকরা রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামান, তিনি নিরাপত্তা বলতে কয়েকটি বিষয়কে বুঝিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে জাতির প্রকৃত মূল্যবোধকে রক্ষা, অর্থাৎ একটি রাষ্ট্র স্বাধীনতা লাভ করার পর বা সার্বভৌমতা অর্জন করার পর তার যে মূল্যবোধগুলো আছে, অর্থাৎ তার যে সংস্কৃতি, তার যেই অন্যান্য যে বিষয়গুলো আছে, সামাজিক, অর্থনৈতিক এই বিষয়গুলো, এগুলোকে সে যদি সংরক্ষণ এবং রক্ষা করতে পারে, তাহলে সেই অবস্থাকে রাষ্ট্রের জন্য নিরাপত্তা বলে আখ্যায়িত করা যায়। দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা, অর্থাৎ দেশীয় বা বিদেশি কোনো কর্তৃপক্ষ বা কোনো চাপের উপর রাজনৈতিক কোনো দল বা রাজনৈতিক সরকার যদি নতি স্বীকার না করে এবং তারা যদি স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার সংরক্ষণ করে, তাহলে সেই অবস্থাকেও নিরাপত্তা বলে আখ্যায়িত করা যাবে। তৃতীয়ত হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং সংরক্ষণ। তোমরা নিশ্চয়ই জানো যে ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং সংরক্ষণ রাষ্ট্রের প্রধানতম একটি দায়িত্ব এবং কর্তব্য, এবং এর মাধ্যমেই মূলত একটি সরকারের সাফল্য ব্যর্থতা অনেকাংশেই নির্ভর করে। সেক্ষেত্রে একটি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বলতে এখানে সীমান্ত রক্ষা করা বা রাষ্ট্রের যে সার্বভৌমত্ব রয়েছে সেটিকে সঠিকভাবে যদি সংরক্ষণ করা সম্ভব হয়, তাহলে সেই অবস্থাকে তালুকদার মনিরুজ্জামানের মত অনুযায়ী আমরা নিরাপত্তা বলে আখ্যায়িত করতে পারি। এ পর্যায়ে আমরা নিরাপত্তার শ্রেণী বিভাগ দেখব। নিরাপত্তাকে সুনির্দিষ্টভাবে কোনো শ্রেণীতে বিভক্ত করা যায় না, তবুও মোটামুটিভাবে নিরাপত্তাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে বৈশ্বিক নিরাপত্তা, আরেকটি হচ্ছে জাতীয় নিরাপত্তা। বৈশ্বিক নিরাপত্তা মূলত সারা বিশ্বের নিরাপত্তাকে বোঝাচ্ছে এবং প্রতিটি রাষ্ট্রই এটার অন্তর্ভুক্ত। অন্যদিকে জাতীয় নিরাপত্তা বলতে রাষ্ট্রগুলো এককভাবে বা রাষ্ট্রগুলোর রাষ্ট্রকেন্দ্রিক যে নিরাপত্তা সেই বিষয়টাকে বোঝানো হচ্ছে। এবং এই বৈশ্বিক এবং জাতীয় উভয় ধরনের নিরাপত্তাকে আবার আলাদা দুইটি ভাগে ভাগ করা যাচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সনাতন নিরাপত্তা বা প্রথাগত নিরাপত্তা। সনাতন বা প্রথাগত নিরাপত্তা বলতে রাষ্ট্রকেন্দ্রিক যে নিরাপত্তা বা শুধুমাত্র সামরিক নিরাপত্তাকে বোঝানো হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং স্নায়ুযুদ্ধের শেষ হওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেকটি রাষ্ট্রই সনাতন নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এবং এই সনাতন নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য রাষ্ট্রগুলো বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি, অস্ত্র ক্রয় এবং বিভিন্ন ধরনের জোট গঠন, এগুলোর প্রতি তারা আগ্রহ দেখিয়েছে। স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ে সনাতন নিরাপত্তা থেকে রাষ্ট্রগুলো ধীরে ধীরে বের হয়ে এসেছে এবং একই সাথে তারা সমসাময়িক নিরাপত্তার প্রতি আগ্রহ দেখিয়েছে এবং বর্তমান সময়ে সনাতন নিরাপত্তার চেয়ে সমসাময়িক নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সমসাময়িক নিরাপত্তা বলতে রাষ্ট্রের সামরিক নিরাপত্তার পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যেমন অর্থনৈতিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, পরিবেশগত বিপর্যয় থেকে সুরক্ষা, মানব নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, নারী ও পুরুষের বৈষম্য নিশ্চিতকরণ অর্থাৎ নারীর ক্ষমতায়ন, এই বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ সনাতন নিরাপত্তা বলতে আমরা শুধু রাষ্ট্রের সামরিক নিরাপত্তাকে বুঝিয়ে থাকি এবং অন্যদিকে সমসাময়িক নিরাপত্তা বলতে রাষ্ট্রের সাময়িক নিরাপত্তার পাশাপাশি অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ পর্যায়ে আমরা জাতীয় নিরাপত্তা সম্পর্কে জানব। জাতীয় নিরাপত্তার ধারণাটি আসলে বহুমাত্রিক একটি ধারণা। এখানে শুধুমাত্র একটি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয় না, বরং একটি রাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় বা একটি রাষ্ট্রের যত ধরনের প্রতিষ্ঠান রয়েছে বা একটি রাষ্ট্রের জনগণের বিভিন্ন ধরনের চাহিদার সাথে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত। তবে জাতীয় নিরাপত্তা বলতে মোটা দাগে আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও রাষ্ট্রের স্বার্থের নিরাপত্তাকে বুঝিয়ে থাকি। এক্ষেত্রে আমরা বেরি-বুজানের একটি সংজ্ঞা দেখতে পাই। বেরি-বুজান জাতীয় নিরাপত্তা বলতে একটি রাষ্ট্রের ক্ষেত্রে প্রথমত আর্থসামাজিক ও রাজনৈতিক সত্তার নিরাপত্তাকে বুঝিয়েছেন। অর্থাৎ একটি রাষ্ট্রে যদি আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকারগুলো সুসমন্বিত থাকে এবং নাগরিকগণ স্বাভাবিকভাবেই তাদের এই অধিকারগুলো ভোগ করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা
এটাকে জাতীয় নিরাপত্তা বলতে পারি। বেরিবুজানের মতে দ্বিতীয়ত শাসিত জনগণের জীবন পদ্ধতির নিরাপত্তা, অর্থাৎ শাসিত জনগণ জীবন যাপন যেভাবে করেন বা তাদের জীবন যাপন করতে গিয়ে যে বিষয়গুলো তার সাথে সংশ্লিষ্ট হয়, এই বিষয়গুলো সে যদি সরকারের কাছ থেকে কোনো ধরনের বাধা ছাড়াই ভোগ করতে পারে, তাহলে সেই অবস্থাকে আমরা জাতীয় নিরাপত্তা বলতে পারি। তৃতীয়ত বেরিবুজান জাতীয় নিরাপত্তা বলতে স্বশাসনের অধীন নাগরিকদের অধিকারের উন্নয়নকে বুঝিয়েছেন, অর্থাৎ নাগরিকরা বিদেশি কোনো বা রাষ্ট্রের বাহিরের অন্য কোনো জাতি বা গোষ্ঠী দ্বারা শাসিত না হয়ে নিজেদের জাতি বা গোষ্ঠী দ্বারা শাসিত হবে এবং একই সাথে এই গোষ্ঠীর অধীনে থেকে তারা তাদের যে অধিকারগুলো রয়েছে সেগুলোর ধীরে ধীরে উন্নয়নের দিকে অগ্রসর হবে। এই ধরনের অবস্থাকে বেরিবুজান জাতীয় নিরাপত্তা বলতে আখ্যায়িত করেছেন। আমরা এই পর্যায়ে জাতীয় নিরাপত্তার হুমকির কিছু দিক দেখব। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ৩ ধরনের হুমকি রয়েছে। একটি হচ্ছে অভ্যন্তরীণ হুমকি, দ্বিতীয় হচ্ছে বাহ্যিক এবং তৃতীয় হচ্ছে ঐতিহাসিক হুমকি। অভ্যন্তরীণ হুমকি বলতে একটি রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা বিভিন্ন ধরনের আগ্রাসন, এগুলোকে বোঝানো হচ্ছে। বিশেষ করে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই ধরনের সংঘাত বা দ্বন্দ্ব বেশি রয়েছে। যেমন আমরা এখানে ভেনেজুয়েলার কথা বলতে পারি। ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট খুব তীব্র এবং সেক্ষেত্রে তারা এই ধরনের জাতীয় নিরাপত্তার হুমকির মধ্যেও রয়েছে। আবার এখানে আমরা দক্ষিণ সুদান বা পূর্বে যেটি সুদান ছিল তার উদাহরণও বলতে পারি। সুদান পরবর্তীতে দুটি আলাদা পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, অর্থাৎ সেখানে গৃহযুদ্ধের কারণে রাষ্ট্রটি দুই ভাগে বিভক্ত হতে বাধ্য হয়েছিল। তো এগুলো হচ্ছে মূলত অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য, জাতীয় নিরাপত্তার জন্য এগুলো হচ্ছে মূলত অভ্যন্তরীণ হুমকি। তো এই ধরনের হুমকির কারণেও রাষ্ট্র বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। দ্বিতীয় হচ্ছে বাহ্যিক নিরাপত্তা। বাহ্যিক নিরাপত্তা বলতে এমন বিষয়কে বোঝায় যে বাহিরের শত্রু দ্বারা বা বাহিরের কোনো চাপ দ্বারা সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু অভ্যন্তরীণভাবে তাদের মধ্যে ঐক্য বিরাজমান। যেমন এখানে আমরা ইসরায়েল রাষ্ট্রের কথা বলতে পারি, যে ইসরায়েল রাষ্ট্র অভ্যন্তরীণভাবে তারা স্থিতিশীল একটি অবস্থায় রয়েছে এবং তাদের অভ্যন্তরীণ কোনো অনৈক্য নেই, কিন্তু বাহিরের শক্তি দ্বারা তারা বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হতে পারে। তৃতীয়ত রয়েছে ঐতিহাসিক কারণ। ঐতিহাসিকভাবে বিভিন্ন রাষ্ট্র বা একাধিক রাষ্ট্রের মধ্যে জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে থাকে। যেমন এখানে আমরা কাশ্মীর বিষয়টাকে বলতে পারি উদাহরণ হিসেবে। যেমন কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে, এটি একই সাথে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য যেমন হুমকি স্বরূপ, একই সাথে উভয় রাষ্ট্রের জন্য এটি একটি হুমকির কারণ। এ পর্যায়ে আমরা জাতীয় নিরাপত্তার কিছু কারণ এবং কিভাবে জাতীয় নিরাপত্তাকে নিশ্চিত করা যায় সে বিষয়ে দেখব। শুরুতে এখানে রয়েছে অস্ত্রের বিস্তার ও প্রতিযোগিতা। জাতীয় নিরাপত্তাহীনতার বড় একটি কারণ হচ্ছে বিশ্বব্যাপী বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অস্ত্রের বিস্তার, বিশেষ করে মরণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র এগুলোর বিস্তার এবং এর প্রতিযোগিতা। এখানে আমরা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির আগ্রহ এবং এর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন অন্যান্য রাষ্ট্রের যেই তৎপরতা সেখানে আমরা এখানে ব্যাখ্যা করতে পারি। প্রতিটি রাষ্ট্রই তার জাতীয় নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য অস্ত্রের মজুদ বৃদ্ধি করে থাকে, যে কারণে অন্যান্য রাষ্ট্রগুলো এই ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার হুমকির মধ্যে পড়ে যায়। দ্বিতীয়ত রয়েছে আগ্রাসন এবং আক্রমণ। বর্তমানে ভূমি দখল বা দেশ দখল সরাসরি না থাকলেও অন্যভাবে রয়েছে, যেমন ভার্চুয়ালি রয়েছে বা ব্যবসা বাণিজ্য বিশ্বায়নের কারণে এই ধরনের আগ্রাসন বা আক্রমণের তৈরি হচ্ছে। তো এটিও জাতীয় নিরাপত্তার হীনতার জন্য বড় একটি কারণ। তৃতীয় যেটি রয়েছে বিশ্বব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বা একটি রাষ্ট্রের অভ্যন্তরেও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য জাতীয় নিরাপত্তা ব্যাহত হয়। একইভাবে জঙ্গিবাদ, যেটি সারা বিশ্বব্যাপী একটি নিরাপত্তার হুমকি। এছাড়া রয়েছে সাম্প্রদায়িকতা, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের জন্য সাম্প্রদায়িকতা ঐতিহাসিকভাবেই একটি বড় ধরনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ। পরবর্তী রয়েছে পরিবেশ বিপর্যয়। আধুনিক কালে এসে পরিবেশ বিপর্যয়কে বড় ধরনের একটি জাতীয় নিরাপত্তাহীনতার কারণ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। শিল্প বিপ্লব বা শিল্পের উন্নয়ন বা নগরায়নের কারণে পরিবেশের বড় ধরনের বিপর্যয় সংঘটিত হচ্ছে, যার ফলে অধিক পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ
সৃষ্টি হচ্ছে এবং একই সাথে মানুষের নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, যার কারণে পরিবেশ বিপর্যয়কেও নিরাপত্তাহীনতার অন্যতম কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়ে থাকে। পরবর্তীতে রয়েছে পানি, খাদ্য ও জ্বালানি সংকট। বর্তমান বিশ্বে সুপেয় পানি একটি বড় ধরনের সমস্যা। এছাড়া রয়েছে খাদ্য জ্বালানি সংকট, যেগুলো একটি রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়ে থাকে। এরপর রয়েছে সীমান্ত সংঘাত। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে সীমান্ত সংঘাত রয়েছে এবং এই সীমান্ত সংঘাতের কারণে রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। বর্তমানে আমরা চীন ভারতের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা বা নেপাল এবং ভারতের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা দেখতে পাচ্ছি, যার কারণে রাষ্ট্রগুলো স্বাভাবিকভাবেই নিরাপত্তার ক্ষেত্রে হুমকির মধ্যে রয়েছে বলে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন। এরপর রয়েছে আঞ্চলিকতাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। আঞ্চলিকতাবাদ বলতে বিভিন্ন অঞ্চল ভিত্তিক সংগঠন গড়ে ওঠাকে বোঝানো হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়গুলোতে জাতিসংঘ গঠিত হলেও জাতিসংঘ কাঙ্ক্ষিত লক্ষ্য বা কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ করতে না পারায় বিভিন্ন ধরনের অঞ্চল ভিত্তিক সংগঠনের প্রতিষ্ঠিত হয়েছে। যেমন আমাদের খুব পরিচিত সার্কের কথা আমরা এখানে বলতে পারি, যেটি দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো নিয়ে গঠিত। এছাড়া সবচেয়ে বড় আঞ্চলিক সংগঠন ইউরোপীয় ইউনিয়ন কথা আমরা বলতে পারি। এই সকল আঞ্চলিক সংগঠন তৈরি হওয়ার কারণে অঞ্চল ভিত্তিক ব্যবসা বাণিজ্য বা অঞ্চল ভিত্তিক সামরিক কৌশল, অস্ত্র বৃদ্ধি, এই প্রবণতাগুলো তৈরি হওয়ার কারণে অন্যান্য অঞ্চলগুলো এই বিষয়গুলোকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ বলে বিবেচনা করছে। বা এখানে আমরা ন্যাটোর কথাও বলতে পারি, একটি সামরিক জোট, এই বিষয়গুলো এখানে আসতে পারে। এছাড়া রয়েছে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন ধরনের সমস্যা, যেমন নেপালের মাওবাদী আন্দোলন, এটা এই সম্পর্কে আমরা এখানে বলতে পারি। এছাড়া তামিল সমস্যা শ্রীলঙ্কার যেটা ছিল, বর্তমানে যদিও সেটা মীমাংসা করা হয়েছে, তবুও এটার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তো এই সকল বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কারণেও রাষ্ট্রগুলো তাদের জাতীয় নিরাপত্তার হুমকির কারণ বলে বিবেচনা করে থাকে। সর্বশেষ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে মরণব্যাধির বিস্তার। জাতীয় নিরাপত্তার জন্য এটি একটি বড় ধরনের সমস্যা। মরণব্যাধির মধ্যে যেমন আমরা বিশ্বব্যাপী এইডস এর বিস্তার এগুলো বলতে পারি। বর্তমান সময়ে কোভিড-19 যে করোনা ভাইরাস বিস্তার ঘটেছে, এটিও প্রত্যেকটি রাষ্ট্রের জন্য বড় ধরনের নিরাপত্তাহীনতার একটি কারণ হিসেবে দেখা দিয়েছে। এ ধরনের যেই মরণ ব্যাধিগুলো রয়েছে, এগুলো রাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় ধরনের একটি হুমকি বলে বিবেচিত হচ্ছে এবং এ থেকে নিস্তার পাওয়ার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ধরনের প্রতিকার বা বিভিন্ন ধরনের উপায় খুঁজে বের করার চেষ্টা করছে। তো জাতীয় নিরাপত্তার মোটামুটিভাবে জাতীয় নিরাপত্তাহীনতার মোটামুটিভাবে এই কারণগুলো রয়েছে এবং এই কারণগুলো যদি সমাধান করা সম্ভব হয়, তাহলে খুব সহজেই একটি রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার নিশ্চিত করা সম্ভব হবে এবং সেজন্য প্রতিটি রাষ্ট্রই তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছে। তো আমার আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।